ভারতীয় সিনেমায় আবার একটা ধামাকা হতে যাচ্ছে 27 জুন। সেটা হচ্ছে কালকি 2898 এটির রিলিজ। নাগ অশ্বিনের মুভি বাহুবলী। মনে আছে তো সবার, যেভাবে আমাদের মনে দাগ কেটেছিল, আনন্দ দিয়েছিল। বাহুবলীর পরে আরেকটা মুভি কালকি, যেটা আমাদেরকে, আমার মনে হয় দ্য ট্রেলার দেখে, যে আমাদেরকে আবার সেই লেভেলের আনন্দ দেবে বা তার থেকেও কম আনন্দ কিছু দেবে না, বরং বেশি আনন্দ দেবে। বাহুবলী গল্পটা স্ক্রিপ্টেড, মানে নিজেরা কেউ লিখে তারপর সেটাকে সিনেমা পরিণত করা হয়েছে বা সিনেমা রূপ দেওয়া হয়েছে। কিন্তু এখানে কালকি 2898 এরই মুভিটা কিন্তু পুরোটা স্ক্রিপ্টেড নয়, ঠিক আছে? এটা মহাভারত এবং কালকি পুরাণের অনেক রেফারেন্স পয়েন্ট টানা হয়েছে এখান থেকে। মহাভারতে তো প্রচুর রেফারেন্স পয়েন্ট আছে এবং এখানে প্রচুর মহাভারতের সিনও আছে। মহাভারতে অনেকগুলো ক্যারেক্টার তোমরা দেখতে পাবে, যেমন অমিতাভ বচ্চনকে অ্যাজ অশ্বত্থামা, কোহলিকে কমল হাসান, ভৈরব প্রভাস। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, হলিউডে যাই দেখাক না কেন, ঠিক আছে, যেটা হয়তো বাস্তবের সাথে কোনো মিলই নেই, তারপরেও এত ভালো করে, এত সুন্দর করে সিনেমাটোগ্রাফিগুলো করে, হ্যাঁ, তার মধ্যে অ্যানিমেশন ঢুকিয়ে বা ভিএফএক্স ঢুকিয়ে যাই করুক, সেটাই আমরা চোখ বড় বড় করে দেখতে থাকি। কিন্তু ইন্ডিয়ান মুভিতে গল্প ভালো হচ্ছে, অনেক ভালো ভালো গল্প আছে, কিন্তু সেইভাবে উপস্থাপন করতে পারে না, সিনেমাটোগ্রাফি সেই লেভেলে হয় না, হ্যাঁ, বলে আমাদের ভালো লাগে না। তবে বাহুবলীতে আমরা অনেক কিছুই দেখেছি যেগুলো আনএক্সপেক্টেড ছিল, ভাবতেই পারিনি যে ইন্ডিয়ান মুভিতে এরকম হতে পারে। হ্যাঁ, যেটা অনেক অনেক বছর ধরে আমরা ভাবতাম যে এরকম আমাদের কবে হবে, আমাদের মুভিতে কবে হবে, আমরা এরকম কবে দেখতে পাবো হলিউডের মধ্যে। ঠিক আছে, তো বাহুবলীর পরে আরেকটা আরেকটা মুভি, বিগ বাজেটের মুভি, হ্যাঁ, যেটাতে এটা হতে চলেছে। এটা হতে চলেছে, ট্রেলার দেখতে তাই মনে হচ্ছে। ঠিক আছে, এবার জানি না আদৌ মুভিটা কিরকম হবে, না দেখতে তো বুঝতে পারবো না। তবে এর সাথে সত্যি কতটা মহাভারতের মিল আছে সেটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা জানো তো কলিযুগ কীভাবে এসেছিল আমাদের দেশে, মানে আমাদের পৃথিবীতে? সেটা কিন্তু আগে জানতে হবে, পুরো জিনিসটা বোঝার আগে। বলা হয় রাজা পরীক্ষিত একদিন, মানে এতটাই ওনার সুন্দর করে রাজ্য বা চলছিল, যেখানে কোনো রকম কেউ অন্যায় করছিল না। বলা হয় কারাগারে নাকি জং পড়ে গেছিল। ঠিক আছে, সৈন্যরা ঘুমিয়ে থাকতো বাড়িতে, মানে কোনো কাজ নেই তো, ঠিক আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে বা গল্প করছে, আনন্দ করছে। একদিন এরকমভাবেই রাজা পরীক্ষিত মাঝে মাঝেই উনি তোনার রাজ্যে ঘুরতে বেরোতেন, দেখতেন যে আদৌ ওনার প্রজারা ভালো আছেন, খারাপ আছেন, কীরকম আছেন। তো হঠাৎই ঘুরতে বেরিয়েছেন, দেখছেন যে একজন ভয়ঙ্কর দেখতে, মানে কেউ একজন একটা গরুর তিনখানা পাই কেটে দিয়েছে, শুধু একটা পা বাকি আছে, যেটা উনি কাটতে উদ্যত হচ্ছেন। তো সেই সময় উনি আর না পেরে, হ্যাঁ, ও নিজেই তরোয়াল বার করে ওনাকে আটকাতে মানে গেছেন আর কি, যে কেন ভাই তুমি এনার পা কাটছো, একটা গরু, নিরীহ প্রাণীটা কেন পা কাটছো? তখন উনি বলছেন, মানে ওই লোকটি বলছে যে আমি কলিযুগ, হ্যাঁ, আমি কলিযুগ, তো আমি এই যে গরুটি আছে, এই যে ধর্মগরু, যার চারটে পা, সত্য, দান, দয়া, পবিত্রতা, তার মধ্যে তিনটেই আমি কেটে দিয়েছি, দান, দয়া, পবিত্রতা কেটে দিয়েছি, একটি পা সত্য বাকি আছে, সেটা আমি কাটবো। তো রাজা পরীক্ষিত ভীষণভাবে ভয় পেয়ে গেছেন, বলছে "তো কিভাবে তুমি এলে?" বলছে, ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে যেদিন লীলা সম্পূর্ণ করে প্রস্থান করেছেন, সেই দিন থেকেই আমি অলরেডি এখানে আছি এবং আস্তে আস্তে নিজের শক্তি বাড়াচ্ছি। তো বলা হয় এইভাবেই নাকি কলিযুগ পৃথিবীতে আসে। এবার মুভি যখন কলিযুগ নিয়ে বা কালকি নিয়ে, ঠিক আছে, ও আরেকটা জিনিস যেটা বলা হয়নি, কলিযুগের সাথে কালকির কী সম্পর্ক, সেটা এটাই যে কালকি কলিযুগকে ধ্বংস করতে আসবে বা শেষ করতে আসবে, মানে কলিযুগের শেষ হবে কালকির আগমনে। সেটা কিভাবে হবে? বলা হয়েছে যে ভগবান কল্কি নাকি দশম অবতার ভগবান বিষ্ণুর, মানে এটা তো আমরা সবাই জানি, ভগবান বিষ্ণু প্রতিটা যুগের শেষেই আসেন এবং তার বিভিন্ন অবতার নিয়ে আসেন এবং আবার নতুন করে সব কিছু উনি সৃষ্টি করেন, মানে ধ্বংস করে আবার নতুন করে সুন্দর করে, মানে যার ভগবান বিষ্ণু প্রতিটা যুগের শেষে উনি কোনো না কোনো অবতার নিয়ে এসেছেন, এটা আমরা মোটামুটি জানি। তো এই কলিযুগ শেষ করতে ভগবান বিষ্ণু দশম অবতার কল্কি অবতার নিয়ে পৃথিবীতে প্রকট হবেন এবং ইনি কিন্তু প্রকট হবেন, ইনি কিন্তু জন্ম নেবেন না বা ছোটো থেকে বড় হবেন না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা কিন্তু লেখা আছে কল্কি পুরাণ। হ্যাঁ, বিষ্ণু শর্মার ঘরে, বলা হয় বিষ্ণু শর্মার ঘরে উনি প্রকট হবেন এবং যেভাবে ওনার পুরো জিনিসটা শেষ হবে, মানে ওনার গা থেকে একটা সুগন্ধ বেরোবে, সেই সুগন্ধে নাকি সবাই মূর্ছনা, মানে মূর্ছিত হয়ে পড়বে, না অজ্ঞান হয়ে পড়বে, যারা বেঁচে থাকবে সেটা সেটা সহ্য করতে পারবে বা সেটা সহ্য করে যেটা আবার জ্ঞান ফিরে পাবেন, বলা হয় যে সেটাই হবে নাকি সত্যযুগ, মানে কলিযুগের শেষ, এবং ওরাই হচ্ছে সত্যযুগের মানুষ আর কি। ঠিক আছে, এভাবেই নাকি ভগবান কল্কি বিষ্ণুর দশম অবতার কলিযুগকে শেষ করে সত্যযুগের সৃষ্টি হবে। কিন্তু তাহলে এখানে প্রশ্ন উঠছে যে কল্কি মুভি 2898 এডিতে এরকম ধরনের তো কোনো ঘটনা বা সিকোয়েন্স আমরা দেখতে পাই না। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে মজার ব্যাপার যে বিভিন্ন ইউটিউবাররা, অনেক ইউটিউবে অনেক ভিডিওতে আমি দেখেছি বা তোমরাও দেখেছো নিশ্চয়ই, যে এখানে দেখাচ্ছে যে মৃণাল ঠাকুর বা দীপিকা পাডুকোনের গর্ভে, হ্যাঁ, ভগবান কল্কির জন্ম হচ্ছে। কিন্তু এটা তো প্রেক্ষাপটেই নেই, মানে এটা যদি মহাভারত বা কল্কি পুরাণ থেকে ইন্সপায়ার্ড হয় বা মুভিটা বানানো হয়, তো সেক্ষেত্রে তো এইগুলো ঘটনা থাকার কথা। তাহলে কি তারা ভুল বলছেন, নাকি মুভিটা সেই সেই ইন্সপায়ার হয়ে বানানো হয়নি? কোনটা? আসলে মুভিটা না দেখলে তো বোঝা যাবে না। তো সেই জন্য আমাদের সবাইকে মুভি দেখতে হবে এবং আমরা অনেকেই অনেক কিছু বলছি, কিন্তু এটা যে কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা আমরা মুভি দেখলেই বুঝতে পারবো, তাই না? এবার এটাও হতে পারে যে ডিরেক্টর নাগ অশ্বিন, যিনি আমাদের কথা ভেবে, মানে এত বড় একটা বাজেটের ছবি যেখানে যদি যুদ্ধ না হয়, একটু রোমাঞ্চ না হয়,
তাহলে হয়তো সেই মুভিটা লোকে খাবে না। তো এত বড় একটা বাজেটের মুভি তৈরি করতে হলে যুদ্ধ বা এরকম টাইপের কিছু এমন সিকোয়েন্স উনি আমাদের রেখেছেন মানে ট্রেলারে, যেটা দেখে মনে হয় মেবি এটা হতে চলেছে, মেবি ওটা হতে চলেছে। অনেকে বলছে মৃণাল ঠাকুরের গর্ভে হবেন কল্কি, আবার অনেকে বলছেন দীপিকা পাড়ুকোনের গর্ভে হচ্ছে কল্কি। ঠিক আছে, তো এটা তো মুভি দেখলে বুঝতে পারবো না, এটা এখন থেকে আমরা বলে বা এখন থেকে বলে কিছু বলছি, কিন্তু আসল যে ফ্যাক্ট যেগুলো বেস করে গল্পটা তৈরি হয়েছে বা যেগুলো বেস করে নাগা সিং গল্প তৈরি করেছেন সেগুলো কিন্তু এইটা মেন কলিযুগ আর তার চাতা বা রক্ষাকর্তা কল্কি ভগবান। হ্যাঁ, এই দুটো জিনিস নিয়েই কিন্তু। আর আরেকটা জিনিস যেখানে এখানে দেখানো হয়েছে, আমি মানে দেখানো হয়েছে মানে ট্রেলার দেখানো হয়েছে এবং সেটা নিয়ে অনেকে অ্যাজিউম করেছে অনেক ইউটিউবার যে কমল হাসান হচ্ছেন কালী, মানে কালী যে মানে কালীযুগ বা কালী। এখানে আমি এখানে বলে রাখি মানে আমাদের যে মানে গ্রন্থতে, ঠিক আছে, বা গ্রন্থ বলো বা মহাভারত বলো, যেখানে এগুলোর উল্লেখ পাওয়া যায় সেখানে কিন্তু কলি কোনো মানুষ নয়। ঠিক আছে, সেটা একটা মানুষের মন। মানুষের মনটাই কিন্তু কলি, এটা কিন্তু কোনো মানুষ নয়। হ্যাঁ, এটা হতে পারে যে উনি আমাদের কলিযুগে আমাদের সবার মধ্যে আছে কম বেশি, ঠিক আছে, সবার মধ্যেই কিন্তু আমাদের সবার মধ্যেই কলি বসবাস করছেন, তো একজন কোনো মানুষ নয়। কিন্তু এখানে আমি জানি না কী করে ইউটিউবাররা যারা ভিডিও বানিয়েছেন তারা বলছেন যে এখানে একটাই মানে কমল হাসান কলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমি ওনারা ওটা বলছেন, কিন্তু আমার কিন্তু এটা মনে হয় আমার যেটা মনে হয় মানে কমল হাসানের মস্তিষ্কে বা মনে কলির প্রভাব সবথেকে বেশি মানে যত কলি যুগে যতজন মানুষ আছে বা ওখানে যতজন মানুষ দেখানো হচ্ছে তার থেকে সবথেকে বেশি হচ্ছে কমল হাসানের মনে বা মস্তিষ্কে কলির প্রভাব, বা উনি ওনার দ্বারা সবথেকে বেশি চালিত হন। কলি আসলেই কোনো রূপ নয়, ঠিক আছে, এবং উনি কমল হাসানের দ্বারা বা কলির দ্বারা অনেক কিছু মানে করবেন, কিন্তু এখানে ডিরেক্টলি ওনাকে কলি বলা হচ্ছে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না, কোথাও না কোথাও এটা মানে ভুল হচ্ছে। এটা তো মুভি না দেখলে বোঝা যাবে না। যাই হোক, আজকে আমরা এই অবধি আলোচনা করি, ঠিক আছে। পুরো ডিটেলস নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আসছি। টাটা, বাই বাই।